ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো বাংলাদেশের বিমানবন্দর সহ অন্যান্য যে স্থলবন্দরে ইগেট স্থাপন করা হয়েছে সেই ইগেটের ফাংশন কেমন চলছে সেটি নিয়ে। বাংলাদেশে কিন্তু আসলে প্রযুক্তিগত উন্নয়ন অনেক হয়েছে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে, কিন্তু আমাদের ইগেট ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা হলেও আমরা পিছিয়ে আছি। সেরকম একটি চিত্র টিভিএসের এক রিপোর্টে উঠে এসেছে। সেখানে দেখা গেছে যে ইগেটগুলো মানুষ ব্যবহার করছে না বা ব্যবহার করার ক্ষেত্রে তারা কিছু কিছু পদ্ধতি অথবা পরবর্তী কিছু কার্যক্রমের কারণে নিরুৎসাহিত হচ্ছে। কেন যাত্রীরা ইগেট ব্যবহারে নিরুৎসাহিত হচ্ছে বা সেখানে সমস্যাগুলো কি, এই সবই বিস্তারিত উঠে এসেছে টিভিএসের ওই প্রতিবেদনে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে এই বিমানবন্দরে এবং অন্যান্য স্থলবন্দরে ব্যবহার করা বা স্থাপন করা ইগেটে কি সমস্যা হচ্ছে। কামরান সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বিমানবন্দরে স্থাপন করা ইগেট যাত্রীরা ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হচ্ছেন না, এই গেটগুলোর খুবই সামান্য ব্যবহার হচ্ছে, কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের একটাই সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা দিয়ে আমাদের বছরে 1 কোটির বেশি মানুষ যাতায়াত করে থাকেন, প্যাসেঞ্জার হ্যান্ডেল হয়। তো যেটা এত বেশি মানুষের যে ফ্লো, সেজন্য যে পরিমাণ সার্ভিস দেওয়া উচিত, একটা কোনো ধরনের হ্যাসেল ছাড়া যাত্রীরা যে যাতায়াত করবে সেটা কিন্তু হয় না। কারণ ইমিগ্রেশনে আমরা জানি যে সবসময় দীর্ঘ লাইন, ম্যানুয়াল চেক আপ হয়। এসব ভোগান্তির কথা মাথায় রেখেই সরকার, যেহেতু আমরা জানেন যে পাসপোর্ট ইন্ট্রোডিউস করেছে সরকার 2020 সালে প্রথম এই প্রজেক্টটা নেওয়া হয় পাসপোর্ট। তো আমাদের অলরেডি 3.5 কোটি মানুষ কিন্তু পাসপোর্ট ব্যবহার করে। এদের জন্য সরকার তাহলে কিভাবে এই ম্যানুয়াল থেকে বেরিয়ে জিনিসগুলো ডিজিটালি করা যায় এবং হ্যাসেল মুক্ত করা যায়, তো সেজন্য একটা প্রজেক্ট পাসপোর্ট প্রকল্পের আন্ডারেই গেট স্থাপন করা হয়েছিল। টোটাল 44টা গেট, এর মধ্যে ঢাকা এয়ারপোর্টে হচ্ছে 26টা, 12টা অ্যারাইভাল, 12টা ডিপার্চার, আর 2টো হচ্ছে ভিআইপিদের জন্য। আর আমাদের কি বলে চিটাগং যে এয়ারপোর্ট আছে, শাহ আমানত, তারপরে সিলেট, তারপরে আমাদের আছে ওইদিকে যশোরে যে বেনাপোল আর বাংলা বান্ধা পঞ্চল, এগুলোতেও অল্প করে কিছু 2-1টা 3টা করে এরকম বসানো হয়েছে। কিন্তু আমরা ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি যে আসলে মানুষ খুব বেশি আগ্রহ পাচ্ছে না, বা এগুলো অনেকটা অব্যবহৃতই পড়ে থাকে। মানুষ আগের মতোই ম্যানুয়াল জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ ইগেট বলতে তো আমরা বুঝি হচ্ছে যে মানে এমন একটা হচ্ছে ইমিগ্রেশন চেকিং ব্যবস্থা, যেখানে হচ্ছে বিদেশগামী যাত্রী উনি যাবেন এবং ওনার পাসপোর্টটা জাস্ট ওখানে একটা স্ক্যানারে উনি নিজেই দিবেন, গেট থেকেই উনি অনুমোদন পেয়ে যাবেন উনি আসলে হচ্ছে ইমিগ্রেশন ওনার চেক আপটা শেষ হলো কিনা। আমাদের এখানেও তো নিশ্চয়ই সেই রকমই। এক্স্যাক্টলি তাই, মানে কিন্তু ইলেকট্রনিক গেট, মানে আমি এটার মেইন উদ্দেশ্যটা ছিল যে তারা প্রথমে যখন ইন্ট্রোডিউস করে বলেছিল, আমাদের এয়ারপোর্ট অথরিটি বলেছে 18 সেকেন্ডের মধ্যেই আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন। কিভাবে? আপনি যখন পাসপোর্টটা দিবেন, আপনার পাসপোর্টটা রিয়েল কিনা, পাসপোর্টটা অথেন্টিক কিনা, এটাই চেক করবে হচ্ছে গেট। তো এটা দেখা যাচ্ছে যে এটা দিয়ে যখন পার হওয়ার পরেও আবার আমাদের যে আগে মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেভাবে পাসপোর্টকে ভেরিফাই করা হইতো, সেভাবেই ইমিগ্রেশন পুলিশ আবার দেখে। তো ফাইনালি তো তারা একটা স্ট্যাম্প দেয়, মানে আপনি যখন পার হবেন, হ্যাঁ আমরা দেখি স্ট্যাম্প দেয়, ডিপার্চার অ্যারাইভাল। হ্যাঁ, তো সেই পার হওয়ার আগে তো আমরা যখন প্রশ্ন করি, স্ট্যাম্পিং দেওয়াটা মাস্ট, তারা আপনি যাচ্ছেন ডকুমেন্ট। কিন্তু আপনি যদি গেটে যান, গেট পার হন, তাহলে কেন আবার আপনার পুলিশ আবার পাসপোর্টটা কেন ভেরিফাই করে? তাহলে এটা কেন স্থাপন করা হলো? তো মানুষ যখন দেখে যে এটা দিয়ে যাওয়ার পরেও আবার দেওয়া হচ্ছে, তখন আর মানুষ আর এটা আগ্রহ পাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে সে আগের মতো ম্যানুয়ালি। অন্যান্য দেশে কি হয় এখন, আমরা যেসব জায়গায় খোঁজ পেয়েছি, এবং পাসপোর্ট অথরিটিও বলছে যে তারা, যেমন সিঙ্গাপুরের কথা বলতে পারি, সেখান দিয়ে কিন্তু আর ওইভাবে ম্যানুয়ালি চেক হয় না। যখন আপনি পার হয়ে যাচ্ছেন। এখন আমাদের পুলিশ কি বলছে? ইমিগ্রেশন পুলিশ বলছে যে
আপনি পাসপোর্ট অথেন্টিক, ঠিক আছে, এটা আপনি বলতে পারলেন, কিন্তু তার যে ভিসাটা লাগানো হয়েছে পাসপোর্টে, এটা কি রিয়েল কিনা না ফেক, আমি কিভাবে বুঝবো? সেকেন্ড হলো যে আপনি আমাদের একজন যাত্রী, কারো কারো নামে আদালত মাঝে মাঝে স্টে অর্ডার দেয়, এই লোকটাকে বিদেশে যাইতে দেওয়া যাবে না, বা সে চোর নাকি ডাকাত নাকি, মানে সে কি নিষেধাজ্ঞা আছে কিনা, এটা আমার এই পাসপোর্ট কি, এই গেট কি সেটা চিহ্নিত করতে পারবে কিনা? তাহলে আমি এগুলা দেখার জন্য আমি এটা করি, ভেরিফাই করি। কিন্তু তো সেক্ষেত্রে আমাদের মানে অনেক যারা অংশীজনরা বলতে চান যে এটা আমাদের কত পার্সেন্ট মানুষ আসলে এটা এই ধরনের আসামিভুক্ত বা যাদের উপরে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের নাগরিক, এটার সংখ্যা আসলে কত? আপনি যেরকম শুরুতে বলছিলেন যে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বছরে 1 কোটির বেশি যাত্রী হ্যান্ডেল করে, তো এই 1 কোটির মধ্যে আসলে নিষেধাজ্ঞা আছে এরকম মানুষের সংখ্যা এই সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে এটা আমরা ধারণা করতে পারি এই সংখ্যা খুব বেশি হবে না, কারণ আদালত এরকম কতজন লোকের উপর নিষেধাজ্ঞা খুব মাঝে মাঝে দেখি এগুলো আসে, খুব ভিআইপি বা যারা এই ধরনের ক্রিমিনাল কেস থাকে। কিন্তু এই জন্য যদি অন্যান্য দেশ পারে, তাহলে আমরা কেন সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে পারছি না? যদি আমাদের সেই ছোট তালিকাটাও যদি কোথাও সংরক্ষিত থাকতো, সেটা যদি সিস্টেমে ইন্ট্রোডিউস করা যায় কিনা সেটা একটা দেখার বিষয়। তাহলে তো এই পুরো সিস্টেমটা অকার্যকর হয়ে যেত না। আপনি এখানে বলে রাখা ভালো, এই টোটাল এই গেটগুলোর পিছনে কিন্তু 100 কোটি টাকা সরকারের ব্যয় হয়েছে। তো এটা অনেকটা এখন মানে জলে গেছে আর এরকম। তো এটা মানে আসলে কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে এটা বলা দরকার। তো কেউ পাসপোর্ট অথেন্টিসিটির জন্য কেউ ইউজ করেন, এই ঢাকা এয়ারপোর্ট অথরিটি বলছে 5% মানুষ ইউজ করছে, অন্যান্য এয়ারপোর্টে হয়তো সিলেট বলছে 20% মানুষ ইউজ করছে। হ্যাঁ, কেউ ইউজ করলেও ওই যে বাকিরা কেন ইউজ করছে না? কারণ হচ্ছে যে সে দেখতেছে একইভাবে আসতেছে। এবং ইন্টারেস্টিংলি যারা হচ্ছে এই পাসপোর্ট অথরিটি তারা অনেকটা দায়টা পুলিশের দিকে দিচ্ছে, যে পুলিশের এখানে অনেকটা আগ্রহ কম, পুলিশের ম্যানুয়াল চেক আপের প্রতি বেশি আগ্রহ, তারা যাত্রীদেরকে উৎসাহিত করে না যে আপনারা আসেন এটা। আর একইভাবে অ্যারাইভেলের ক্ষেত্রে যারা আসে বাংলাদেশে, তাদের জন্য তো এত পাসপোর্ট ওই সিস্টেমগুলো দেখার তেমন কোনো সমস্যা নাই, যেটা আপনি বলতেছেন নিষেধাজ্ঞা কি আছে কিনা বা তার ভিসা ঠিক আছে কিনা। ধরেন বেশিরভাগ তো বাংলাদেশিরাই আসতেছে, বিদেশির সংখ্যা তো কম, তো বাংলাদেশিদেরটাই আপনি কেন ভালোভাবে ইন্ট্রোডিউস করছেন না? অ্যারাইভালে যারা আসতেছে, এই পাসপোর্টের যিনি প্রজেক্ট ডিরেক্টর তিনি বলছেন যে সেটাও তো আমরা করতে পারি, কিছুই করার দরকার নেই, জাস্ট একটা স্ট্যাম্প দিয়ে আপনি ছেড়ে দেন যাত্রীদেরকে, আর এটা উনি পাসপোর্টে স্ক্যান করে গেটে স্ক্যান করে চলে যাবে। তাহলে তো আপনার এত হ্যাসেল হয় না, বা এত জিনিসটা আরও দ্রুত হয়, স্মুথ হয়। দেখুন, আমি এখানে একটা বিষয় আপনার সাথে মানে বোঝার জন্য আলোচনা করি, যদিও বিষয়টা একটু টেকনিক্যাল। সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা যদি কারোর থাকে সেইটা যাচাই করতে চায় পুলিশ। নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যে অর্ডার হয়, সেই অর্ডারে কিন্তু আমরা কয়েকটা জিনিস খেয়াল করে দেখি, তার মধ্যে কিন্তু তার এনআইডি নাম্বারটা থাকে, যে এই ব্যক্তি আবদুল্লাহ, তার এনআইডি নাম্বার এত, এই ব্যক্তি যেতে পারবে না। কোনো অর্ডারে আমরা কিন্তু পাসপোর্ট নাম্বারও দেখি। তো আপনার এনআইডি নাম্বার যদি মানে আদালত দিতে পারে বা পাসপোর্ট নাম্বার দিতে পারে, তাহলে তো নিশ্চয় গেটে ওই ব্যক্তি তার পাসপোর্টে তো তার নিশ্চয়ই এনআইডি নাম্বার থাকে, বা পাসপোর্ট নাম্বার তো পাসপোর্টে থাকেই। তো ওই ব্যক্তিকে তো ডিটেক্ট করার একটা সুযোগ নিশ্চয়ই ইন্ট্রোডিউস করার ব্যবস্থা করতে পারে, গেটে এরকম একটা থাকতে পারে। একটা বিষয় হচ্ছে আপনার কাছ থেকে বুঝতে চাই, আমরা বিভিন্ন সময় মানুষের কাছ থেকে শুনে থাকি যে একটা দেশের ভাবমূর্তি বা একটা দেশ কী ধরনের সেবা দেয় এটা ফুটে ওঠে তার এয়ারপোর্ট বা অন্যান্য বন্দরের সেবার মাধ্যমে, বিদেশিদের কাছে অন্তত। যে তারা যখন বাংলাদেশে আসে অথবা বাংলাদেশের কেউ যদি অন্য দেশে যায়, বিমানবন্দরে সে যে সেবাটা পেল বা সে সেখান থেকে যে ধরনের কার্যক্রম দেখলো, তার থেকে একটা ধারণা সে করে নেয় যে এই দেশে আসলে অন্যান্য সেবাগুলো কেমন হবে। এই যে পাসপোর্ট বা গেট যথাযথভাবে ব্যবহার হচ্ছে না, বা অন্যান্য যে সমস্ত ম্যানুয়াল চেকিং রয়েছে, তার থেকে কি বাংলাদেশের ভাবমূর্তি মানে কেমন হয় মানুষের কাছে? আপনার কি ধারণা? নিঃসন্দেহে এটা তো খুবই, এয়ারপোর্ট ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। মানুষ আসার পরেই, উনি ফরেনার যখন আসেন তখন তো ওনার মধ্যে এক ধরনের ধারণা, ভাবমূর্তি তৈরি হয়। এবং এটা কিন্তু আজকে নতুন না, আমাদের এয়ারপোর্ট নিয়ে অনেক অভিযোগ, বিশেষ করে বিদেশিদের বাইরে আমাদের লোকাল যারা যাত্রী আছেন, প্রবাসীরা আছেন, টোটাল সিস্টেম যারা, যেমন গ্রাউন্ড হ্যান্ডলিং, প্যাসেঞ্জার হ্যান্ডলিংয়ের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন জড়িত, সামগ্রিক প্রসেসটাই হচ্ছে প্যাসেঞ্জার ফ্রেন্ডলি না, যাত্রী বান্ধব না। এই কারণে সবসময় অভিযোগ থাকে। তবে এই গত নতুন সরকার গঠিত হওয়ার পরে এয়ারপোর্টের সেবা
আগের চেয়ে অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, লাগেজগুলো একটু দ্রুত পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে যে আচার আচরণেও পরিবর্তন কিছুটা হলেও এসেছে এবং নতুন দুটো লাউঞ্জ বসানো হয়েছে। তো অবশ্যই ওই আমি মনে করি যে এটা যখন লাইন ধরে সময় নষ্ট করে একজন ফরেনার এসে, অবশ্যই সেটা এর সঙ্গে অনেক কিছু জড়িত। কারণ আমাদের এখানে কিন্তু ওইভাবে ট্যুরিস্ট বলতে লেজার ট্যুরিস্ট খুব কম আসে, ইয়ারলি হয়তো 25 থেকে 30-35 হাজার লোক, কিন্তু যে 5-6 লাখ লোক বিদেশি আসে এর মধ্যে বেশিরভাগ কিন্তু বিজনেস ট্রাভেলার এবং হচ্ছে যে এরা আমাদের এই নন রেসিডেন্ট বাংলাদেশি। সো এটা খুব ইম্পর্টেন্ট, তারা বিজনেসের সঙ্গে বিনিয়োগের বিষয়টা জড়িত। তারা এখানে এসে যদি তারা দ্রুত যাতায়াতের যত সুযোগ পাবে তারা তত বেশি উৎসাহিত হবে বাংলাদেশে আসার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। সো অবশ্যই সরকারকে এই বিষয়গুলো খুব সিরিয়াসলি আমি মনে করি দেখা উচিত। এবং আপনি যেটা খুব ভালো বিষয় তুলে ধরেছেন, এই সিস্টেমগুলো টেকনিক্যালি আমার কাছে মনে হয়েছে আমরা যখন এটা নিয়ে কাজ করতে গেলাম যে পুলিশ এবং এই যে পাসপোর্ট অথরিটির মধ্যে এক ধরনের পরস্পরকে ব্লেম করার একটা প্রবণতা দেখতে পেয়েছি। তারা এখানে কি কোনো পক্ষের লাভালাভের কোনো কিছু আছে? না, লাভালাভ বলতে এটা তো একটা গেট স্থাপন করতে যারা অথরিটির জার্মান কোম্পানির সঙ্গে এই কাজটা হয়েছে, পাসপোর্ট অথরিটি। সো এটা তো তারা কাজ করলে, সেবা দিলে তারা ফি নেবে, তাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেবাটা ঠিকভাবে দেন, মানুষ যাতে জিনিসটা ইউজ করে, অব্যবহৃত পড়ে আছে সেটা কেন হবে, এটা হলো কথা আর কি। ধন্যবাদ কামরান আপনাকে। এতক্ষণ ধরে আমরা কামরানের কাছ থেকে বাংলাদেশের বিমানবন্দর সহ অন্যান্য বন্দরগুলোতে স্থাপন করা ই গেটের ব্যবহার বা ই পাসপোর্টের ব্যবহার শুনলাম। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।